দর্শক স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতে থাকছে প্রধান খবরের শিরোনাম। পাচার হওয়া অর্থ ফেরাতে শিগগিরই আইনি প্রক্রিয়া শুরু জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ভোটের তারিখ চূড়ান্ত হলে তার 2 মাস আগে তফসিল ঘোষণা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত, বাজারে তেলের দাম বেড়েছে 7 ভাগ। এবারে পুরো আয়োজন। যুক্তরাজ্যে বাংলাদেশিদের সম্পদ জব্দ হওয়া প্রমাণ করে দেশ থেকে টাকা পাচার হয়েছে। পাচার হয় এসব অর্থ ফেরত আনতে শিগগিরই আইনি প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রবিবার বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানিয়েছেন। কোরবানির ঈদের টানা 10 দিন ছুটির পর প্রথম কার্যদিবসে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর কথা বলেন দেশের বাইরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে। তিনি বলেন, সরকার চাইলে কেস টু কেস ভিত্তিতে আউট অফ কোর্ট সমঝোতা হতে পারে। এছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা অপেক্ষাকৃত সহজ। অন্য দেশ থেকে এ প্রক্রিয়ায় পাচার হওয়া সম্পদ উদ্ধার করা কঠিন উল্লেখ করে গভর্নর বলেন, সব দেশের সঙ্গেই আলাপ আলোচনা চলছে। ইউকেতে আমাদের সাথে যোগাযোগটা টেকনিক্যাল লেভেলে অনেক গভীর। 2 নম্বর হচ্ছে তারা আমাদেরকে যথেষ্ট সহায়তাও দিচ্ছে, এই ডকুমেন্ট প্রিপারেশনেও তারা সহায়তা দিচ্ছে, টেকনিক্যাল সাপোর্টও দিচ্ছে আমাদেরকে। ঢাকাতে থেকে তারা 6 মাসের জন্য এসে এখানে সহায়তা দিচ্ছে আমাদেরকে। তিনি জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আদালতের বাইরে সমঝোতা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। আউট অফ কোর্ট সেটেলমেন্ট আমাদের যেটা এডিআর পদ্ধতি আছে, তো আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয় সেটাও একটা প্রক্রিয়া। সেখানে তখন লয়াররা আলাপ করবে এবং তারা ক্লায়েন্টদের সাথে, 2 পক্ষের ক্লায়েন্টের সাথে আলাপ করে যে একটা সমঝোতা আসতে পারে কিনা, সেটাও একটা প্রক্রিয়া। এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার প্রক্রিয়া থেকে সবার নজর অন্যদিকে নিতেই তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। সামনে আনা হয়েছে দুবাইয়ে তার মেয়ে মেহরিন সারা মনসুরের নামে কেনা 45 কোটি টাকা মূল্যের বিলাসবহুল একটি ফ্ল্যাট কেনার প্রসঙ্গ। গভর্নর জানান, দেশ থেকে $1 বিদেশে নেননি তিনি। এটা পুরোপুরিভাবে বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে করা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যখনই নির্বাচন হোক তার জন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো সময় নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। পবিত্র ঈদ উল আজহার টানা 10 দিনের ছুটি শেষে রবিবার খুলেছে দেশের সকল অফিস আদালত, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ বেশিরভাগ অফিসে ফিরেছে ব্যস্ততা। পবিত্র ঈদ উল আজহার টানা 10 দিনের ছুটি শেষে রবিবার খুলেছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস এবং আদালত, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। তবে রাজধানীর মতিঝিল ব্যাংক পাড়ায় এখনও বিরাজ করছে ঈদের আমেজ। চিরচেনা প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততা নেই। প্রথম কর্মদিবসে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। কর্মস্থলে ফিরে কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল থেকে ব্যাংকিং, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ার বাজারেও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। বন্ধের কারণে টাকা জমা দিতে পারি নাই, আজকে খুলছে, আজকে টাকা জমা দিতে আসছি। অনেকদিন পরে ব্যাংক খুললো, তো তার জন্য জমা দেওয়ার জন্য আসছি। এতদিন তো জমা দিতে পারি নাই। আতঙ্কে ছিলাম যে বাসায় এতগুলো টাকা রাখবো, কিভাবে রাখবো, অথবা একটা ভয়ে ছিলাম কখন কি দুর্ঘটনা ঘটে। এখন আমরা আবার দেখবো যে টাকা জমার একটা চাপ কয়েকদিন আমরা একটু অন্য স্বাভাবিক দিনের তুলনায় একটু বেশি দেখব এবং সেইটা সকাল থেকেও দেখছি। এদিকে ছুটির পর প্রথম কর্মদিবসে রাজধানী সড়কে গত কয়েকদিনের তুলনায় গাড়ির চাপ ও মানুষের চলাচল বেড়েছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারের সঙ্গে আলোচনার পর ভোটের তারিখ চূড়ান্ত হলে তার 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার
AMM নাসির উদ্দিন। কমিশন ভোটের প্রস্তুতি এগিয়ে রেখেছে উল্লেখ করে রবিবার তিনি বলেন, ইসি কারো নির্দেশে কাজ করবে না। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। কবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন, সেদিকে নজর দেশবাসীর। এমন প্রেক্ষাপটে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জানান, সরকার প্রধানের সাথে আলোচনার পর নির্বাচনের তারিখ ঠিক হলে সে অনুযায়ী তফসিল ঘোষণা করবে ইসি। আমাদের নিজেদের প্রস্তুতির বাইরে চিন্তা করছি না। সরকারের সাথে যখন আমাদের কথাবার্তা হবে, ওনারা কী ধরনের চিন্তা ভাবনা করতেছেন, যখন আমরা একটা ধারণা তো পেয়ে যাব, তখন একটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। কারণ তারিখ নিয়ে অমুক দিন ইলেকশন হবে, এই তারিখ এই মুহূর্তে আমি ঘোষণা করতে পারবো না। আমরা কোনো কারো নির্দেশনায় কাজ করব না, কিন্তু একদম এটা পরিষ্কার। এটা আপনারা ইউ ক্যান কনভে দিস মেসেজ টু দ্য নেশন। জাতীয় নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়ে সিইসি বলেন, ভোট সন্ত্রাসীদের জন্য জিরো টলারেন্স দেখাবে কমিশন। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়ে তারা দিবা স্বপ্নে আছে, এই জিনিস এবার হতে দেব না ইনশাল্লাহ। তিনি জানান, তফসিলের আগে 18 বছর বয়সীদের ভোটের সুযোগ দিতে চায় ইসি, আর এজন্য ভোটার রেজিস্ট্রেশন আইনে পরিবর্তন আনা হবে বলেও জানান সিইসি। রেফারির ভূমিকা, আমরা সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। 2 সপ্তাহের মধ্যে এই মামলার তদন্ত শেষ হবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। আর রবিবার প্রসিকিউশনের পক্ষ থেকে আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ করতে সময়ের আবেদন করা হয়েছে। এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় এবং যাত্রাবাড়িতে ইমাম হোসেন হত্যা মামলার তদন্ত শেষ করতেও সময় প্রয়োজন বলে আদালতকে জানায় প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে আবু সাঈদ হত্যা মামলা শুনানির জন্য আগামী 14 জুলাই এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় ও যাত্রাবাড়িতে ইমাম হোসেন হত্যা মামলা শুনানির জন্য আগামী 7 আগস্ট সময় নির্ধারণ করেছে আদালত। 3টি মামলায় গ্রেপ্তার 9 সাবেক পুলিশ সদস্য সহ 11 আসামিকে রবিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাজনৈতিক কারণে মেয়র পদে শপথ পড়ানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শপথ পড়ানোর দাবিতে রবিবার নগর ভবনে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেছেন। ইশরাক বলেন, শপথের দাবিতে বিরতিহীনভাবে তাদের এই আন্দোলন চলবে। এখন থেকে নগর ভবন তাদের তত্ত্বাবধানে চলবে বলেও জানিয়েছেন ইশরাক। সরকারকে দ্রুতই শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেছেন, মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব, সেই দায়িত্ব পালন না করে স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। যারাই আমাদের এই আন্দোলনকে, এই সরকারের উপরে সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন, বিচার বিভাগ, সংবিধান, নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে। যে রায় এবং সেটিকে যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই চলমান থাকবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত এনেছে। 2 দিনের হামলায় নিহত হয়েছে 10 জন, আহত অন্তত 200 জন। ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের 2টি তেলের ডিপো ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা ইরানে বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। সরকারি অফিস থেকে শুরু করে সেনা কার্যালয় এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চলছে এই হামলা। বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। শনিবার দিবাগত রাতে ইসরায়েলে ব্যাপক হামলা চালানো হয়। বসে থাকেনি ইসরায়েলি বাহিনীও। তারা হামলা চালায় ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের প্রতিটি সরকারি স্থাপনায় হামলা চালানো হবে। শিগগিরই তেহরানের আকাশে উড়বে ইসরায়েলি যুদ্ধবিমান। নেতানিয়াহু বলেন, এই সামরিক অভিযান ইরানের সাধারণ জনগণের বিরুদ্ধে নয়, বরং দেশটির পারমাণবিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করাই তাদের লক্ষ্য।
রবিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় ইরানে 1.5 শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। উত্তর পূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরায়েলের হামলায় অন্তত 30 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। হামলা চালানো হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গোপন ভূগর্ভস্থ অস্ত্র ঘাঁটিতেও। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছে ইয়েমেন থেকেও। শনিবার রাতভর ইরানের পাশাপাশি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এদিকে চলমান সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন ইরানে হামলার নিন্দা জানিয়েছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চীন ও পাকিস্তান জানিয়েছে তারা যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ভারত। ইসরায়েল ও ইরানে হামলা পাল্টা হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম শতকরা 7% বেড়ে গেছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে খেলার খবর। শ্রীলঙ্কায় অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নাহিদ রানা এবং জাকের আলীরা। তবে দেখা যায়নি মেহেদী হাসান মিরাজকে। 17 জুন থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ। এই দ্বিপক্ষীয় লড়াই শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। লাল বলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা গত বৃহস্পতিবার ও শুক্রবার 2 বহরে শ্রীলঙ্কায় পৌঁছায়। সেখানে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জ্বরের কারণে যোগ দিতে পারেননি মিরাজ। টেস্ট সিরিজ শেষে 2, 5 ও 8 জুলাই হবে বাংলাদেশ শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। মিরাজের জ্বর, তবে গত কয়েকদিনের চেয়ে আজ সকালে ভালো দেখেছি ওকে। চিকিৎসা চলছে, আশা করি কাল ও প্র্যাকটিস করতে পারবে। মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয়, তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ। সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক, তবে এটাও জানে যে সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে। একটু দুশ্চিন্তা, তবে এই দুশ্চিন্তা থাকাটা ভালো। ক্লাব বিশ্বকাপে আজ মাঠে নামছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি। বি গ্রুপে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বাদ নিয়ে ক্লাব বিশ্বকাপের মহারণে নামার অপেক্ষায় রয়েছে প্যারিস সেন্ট-জার্মেইন। এই ম্যাচে তারা পাচ্ছে না দলের অন্যতম ভরসা উসমান দেম্বেলেকে। তার জায়গায় দলে ফিরতে পারেন ব্র্যান্ডলি বারকোলা এবং গঞ্জালো রামোস। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। পাচার হওয়া অর্থ ফেরাতে শিগগিরই আইনি প্রক্রিয়া শুরু, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ভোটের তারিখ চূড়ান্ত হলে তার 2 মাস আগে তফসিল ঘোষণা, বলছেন প্রধান নির্বাচন কমিশনার। ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত, বাজারে তেলের দাম বেড়েছে 7%। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।